বসো বরুষা বস। কেন কি হয়েছে? কিসে এত রাগ হলো গো? ওগো মেয়েটা কিসে রাগ হলো এত? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনিতা লাইফস্টাইল। তো বন্ধুরা সবাই কেমন আছো? আমি অনেক দিন পর আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। তো ব্লগের শুরুতেই তোমাদেরকে দেখিয়ে দিয়েছি ব্লগে কি কি থাকতে পারে, নিশ্চয়ই তোমরা আন্দাজ করতে পারছো। তো নাও স্টার্ট। তো আমরা এখন যাচ্ছি মায়ের কাছে। তো চলো কিভাবে এলাম তোমাদেরকে প্রথম থেকে দেখাই। গুড মর্নিং বন্ধুরা। তো দেখো সকাল সকাল আমরা ট্রেনে উঠে পড়েছি। হ্যাঁ, আমরা ৬টা ২২-এ ট্রেনে উঠেছি। তার মানে বুঝতেই পারছো এই শীতের দিন কনকনে ঠান্ডা, তার মধ্যে ৬টা ২২-এর ট্রেন। উফ, কি যে কষ্ট হচ্ছে। তাও আমার ছেলে জানালার ধারের সিটেই বসবে, কিন্তু ও এটা বুঝতে পারছে না যে জানালার ধারের সিটে বসলে ওর ঠিক কতটা কষ্ট হতে পারে পরে। তবুও ওর খুব মজা লাগছে। আর ও বুঝতেও পারেনি যে আমিও ভিডিও করছিলাম। তো শ্বশুর, শাশুড়ি, হাসব্যান্ড, ছেলে, মেয়ে সবাইকে নিয়ে চললাম অজানা এক দেশে। কারণ আমার কাছে কলকাতা একটা অজানা দেশ। এর আগে আমি কখনো কলকাতা যাইনি। হ্যাঁ, আমি কলকাতা খুব নাম শুনেছি। মোবাইলে বলো, টিভিতে বলো, সিনেমায় বলো, খুব দেখেছি কলকাতা, কলকাতা। তো আমার কলকাতাটা আমার কাছে একটু অন্যরকমই ব্যাপার। আমি জানি না আমার জন্য কলকাতায় কি আছে, আমি মানে কি অপেক্ষায় আছি, কি পাবো ওখানে গিয়ে। তো পলাশী থেকে কলকাতার পথটা কিন্তু অনেকটাই দূর। তো ভিডিওতে আমি তোমাদেরকে অল্প টাইমের মধ্যে জিনিসটা দেখিয়ে দিলেও আমাদের কিন্তু যেতে বেশ সময় লেগেছে। আর এতটা সময় ট্রেনে বসে থাকা এই আমার মনে হয় জীবনে প্রথম। এতটা সময় আমি কখনো এক জায়গায় বসে থাকিনি। পথ চলতি মানুষ দেখো ট্রেনে উঠছে নামছে, কিন্তু আমরা সেই এক বসেই আছি। হ্যাঁ, আমাদেরকে অনেক কতবার ট্রেন পাল্টাতে হয়েছে। সে জায়গাগুলোর নামও হয়তো আমার এখন মনে নেই। আম, কিন্তু আমি তোমাদেরকে সেগুলো দেখানোর সময় পাইনি। বুঝতেই পারছো ক্যামেরাম্যান আমি, আবার আমাকে আমার দুটো ছোট ছোট বাচ্চা সামলাতে হচ্ছে। তার মানে বুঝতেই পারছো আমি ঠিক কতটুকু ক্যাপচার করতে পেরেছি। এবার আমি ছেলে মেয়ে না সামলিয়ে ভিড়ভাট্টার মধ্যে যদি মোবাইল নিয়ে যদি ক্যামেরা করতে থাকি, তাহলে বুঝতেই পারছো কি হতে পারে ব্যাপারটা। তো সেই জন্য যতটুকু সম্ভব হয়েছে ফাঁকার মধ্যে আমি ততটুকু সম্ভব তুলেছি। তো এই বিল্ডিংগুলো দেখে বুঝতেই পারছো যে আমরা গ্রাম ছেড়ে অনেকটা শহরের মধ্যে চলে এসেছি। কলকাতা মূলত তার সমৃদ্ধি, সংস্কৃতি, সাহিত্য, শিল্পকলা, ইতিহাস এবং অসাধারণ খাবারের জন্য বিখ্যাত, যা একে ভারতের সাংস্কৃতিক রাজধানী ও আনন্দের শহর উপাধি দিয়েছে। যেখানে ভিক্টোরিয়া মেমোরিয়াল, হাওড়া ব্রিজ, রবীন্দ্র সদন, ঐতিহ্যবাহী মিষ্টি ও স্ট্রিট ফুড এবং সাহিত্য শিল্পের মিলনক্ষেত্র দেখা যায়। সংক্ষেপে বলা যায় কলকাতা তার বৈচিত্র্যময় ঐতিহ্য, মানবিক উষ্ণতা এবং সাংস্কৃতিক প্রাণবন্ততার জন্য বিশ্বজুড়ে পরিচিত। আমার কাছেও পরিচিত, কারণ আমি এখনো তার সাথে পরিচিতি করিনি। আমি কলকাতা যাব, সেখানকার ভাবধারা দেখব, তবে আমি তোমাদেরকে বলতে পারবো কলকাতা ঠিক আমার কাছে কতটা ঐতিহ্যময়। তোমাদের সাথে কলকাতা নিয়ে গল্প করতে করতে দেখো খুব তাড়াতাড়ি আমি পৌঁছেও গেলাম। তো এবার দেখি ট্রেন থেকে নামার পর অবস্থাটা ঠিক কেমন কি হয়। আমার সৌভাগ্যটা একবার দেখো, ট্রেন থেকে নেমেই আমি মা এবং রাধা মাধব দুজনেরই দর্শন পেয়ে গেছি। তাহলে বুঝতেই পারছো আমি ঠিক কতটা হ্যাপি হয়ে গেছি। আর ওদের ছাড়া তো কোনো কিছুই সম্ভব হতেই পারে না। আমাদের কলকাতায় আসার কারণ কিন্তু আমার ছোট পিসি শাশুড়িকে দেখার জন্য। তিনি অসুস্থ, তাই আমরা একটু ফল কেনাকাটা করছিলাম। হ্যাঁ, এটা কলকাতাতে এসেই কেনাকাটা করেছি, কারণ অত দূর থেকে ফল কিনে বইতে বইতে আনা সম্ভব নয়। তাই জন্য এই যে দেখো আমার পিসি শাশুড়িদের এই ঘরটায় আমাদেরকে থাকতে দিয়েছে। খুব সুন্দর না ঘরটা? আর তো চলো পিসিমা আর পিসেমশাইয়ের সঙ্গে আলাপটা সেরে নেবে। তো আমার হাজবেন্ড কাছে দাঁড়িয়ে আছে। আর এই যে পিসিমা, প্রচণ্ড শরীর খারাপ, সবে স্ট্রোক হয়েছে এবং হার্ট অপারেশন হয়েছে। আর পিসেমশাই স্ত্রীর সেবা যত্ন করতে গিয়ে নিজেও জন্ডিস হয়ে শরীর খারাপ হয়ে বসে আছেন। কি করবেন বলুন, কপালটা দুজনেরই খারাপ। তো এটাই হলো তার ছোট্ট রান্নাঘর, ছোট্ট পরিবার। চলো এবার তোমাদেরকে বাইরেটা দেখাই। বাইরেটা শুনছি নাকি বর্ষাকালে প্রচন্ড জল হয় এগুলোতে, জানো? রুষা, ওই দেখো ট্রেন ঢুকে পড়েছে, ট্রেন চলে যাচ্ছে দেখো। হুম,
আমরা এবার বেলুড় মঠের দিকে রওনা দিয়েছি, দেখা যাক। টুকটুকি স্ট্যান্ডে চলে এসেছি, তো টোটোয় করে এবার চলে যাবো বেলুড় মঠে। সাথে থাকো। তো বেলুড় মঠে রওনা দিয়েছি, চলো যাওয়ার সময় তোমাদেরকে একটু রাস্তাঘাটগুলো দেখিয়ে দিই, কলকাতার রাস্তাঘাটগুলো ঠিক কেমন। তো আমার তো মনে হচ্ছে আমাদের গ্রামের রাস্তাঘাট এর থেকে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। আমার বর তো আমাকে বলেই দিল যে তোমার যে ভাবধারা, তুমি বাড়িতেই তোমার থাকাটা উচিত, সবসময় নোংরা নোংরা করো। তোমরাই বলো রাস্তাঘাট এত নোংরা করে রাখার কি কোনো দরকার ছিল? মানে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে পরে ওরাও ভালো থাকবে। এবার অচেনা যারা আসবে দেখতে ঘুরতে তাদেরও মনটা খুব ভালো থাকবে। আমি এটুকুই বলছিলাম। তো এটা কি আমার অপরাধ বলো? এই যে এটা বেলুড় মঠ। তো আমরা এখন বেলুড় মঠে ঢুকবো না, আমরা একবারে যাব দক্ষিণেশ্বর কালীবাড়ি। তো সেখান থেকে এসে আমরা তারপর বেলুড় মঠে ঢুকবো, বুঝতে পেরেছো? টোটো এত দূরই এলো, এবার আমাদেরকে হেঁটে হেঁটে নৌকার কাছে যেতে হবে। মানে এখানে নৌকা নেই, এখানে লঞ্চ চল চল চল। দাদু দৌড় 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 দৌড়। ধরো ধরো। যাই হোক, লঞ্চে ওঠার পর দেখো দৃশ্যটা কতটা সুন্দর লাগছে, আর এত কুয়াশাচ্ছন্ন হয়ে আছে যে দূর থেকে কিছুই বুঝতে পারা যাচ্ছে না, এপার ওপার কি আছে কিছুই বুঝতে পারা যাচ্ছে না। তার মানে তোমরা বোঝো আমরা কতটা সকালবেলা এসেছি। আর দেখছো কেমন হুড়হুড় করে বাতাস করছে এই বাতাসে, তাতে আবার লঞ্চটা একটু ফাঁকাই আছে, তাহলে বোঝো আমাদের অবস্থাটা ঠিক কেমন হচ্ছে। লঞ্চটা কিন্তু গঙ্গার ধার ধার দিয়ে যাচ্ছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ এগুলো সবই হলো বেলুড় মঠেরই এক একটা অংশ। তো আমরা এগুলোকে না দেখে, এগুলো ফেলে রেখে সাইডে রেখে আমরা যাচ্ছি সরাসরি মায়ের কাছে। তো মাকে দর্শন করে এসে তারপরেই আমরা কিন্তু বেলুড় মঠে ঢুকবো। বেলুড় মঠের মধ্যে গিয়ে কতটা হেঁটে হেঁটে দেখতে পারবো আমি জানি না, তবে আমার মনে হচ্ছে লঞ্চে চড়ে এই দৃশ্যগুলো না দেখলে পরে অনেক কিছুই হয়তো আমি মিস করে যেতাম। তো লঞ্চে উঠে মনে হচ্ছে একটু ভালোই করেছি। লঞ্চে এর আগেও আমি একবার উঠেছিলাম, যখন আমি তারকেশ্বর গিয়েছিলাম, আমার সেই ভিডিও তোমরা দেখেছো। তো তখন আমি একবার লঞ্চে উঠেছিলাম, আর এই আমি একবার লঞ্চে উঠলাম, কিন্তু তারকেশ্বরের সেই ঘাটটা ছিল একটু ছোট, তার জন্য না আমার অতটা ভয় করেনি। কিন্তু এই ঘাটটা, মানে এই বেলুড় মঠের এই যে ঘাটটা প্রচণ্ড চওড়া, যে কারণে একটু হলেও ভয় করছে। কারণ এতগুলো মানুষ আমরা একসাথে লঞ্চের ওপর এভাবে আম, মানে নৌকা জলের ধার ধার দিয়ে যাচ্ছি অনেকটা দূর। এবার নৌকাটা যদি এপার ওপার হতো তাহলে হয়তো এতটা ভয় লাগতো না, কিন্তু জলে জলে এভাবে যাওয়ার মজাটা যেমন আছে, ভয়টাও কিন্তু ঠিক একই রকম ভাবে সেইভাবেই আছে। দেখো ব্লগ আবার আমার সেরকম আসে না, আমি জানি না তোমাদেরকে আমি কেমন মজা দিতে পারছি। তবে যদি কিছু ভুল ত্রুটি হয়ে যায়, ছোট বোন হিসাবে আমাকে একটু ক্ষমা করে দিও। তো সামনে আমি কিন্তু একটা বড় ব্রিজ নিয়ে চলে এসেছি, কে কে বলতে পারবে বলো তো ব্রিজটার নাম কি? এই ব্রিজে ট্রেন যাচ্ছে, সেই একই সাথে কিন্তু বাসও যাচ্ছে, মানুষও যাতায়াত করছে। বলো তো এই ব্রিজটার নাম কি? ব্রিজটা কিন্তু প্রচন্ড সুন্দর লাগছে। আমি জানি না তোমাদের ভিডিওর মাঝে তোমরা কতটা সৌন্দর্যময় দেখতে পাচ্ছ, কতটা তোমাদের ভালো লাগছে, কিন্তু এটা কিন্তু দারুণ লাগছে। আর ব্রিজের তলা দিয়ে কিন্তু লঞ্চটা যাচ্ছে। তো মানে ভীষণ সুন্দর, কোনো কথাই হবে না। বা ওই ব্রিজটা কি সুন্দর, এটা কি ব্রিজ? দারুণ লাগে জায়গাটা। তো এখান থেকে দেখো দক্ষিণেশ্বর কালীবাড়ির মঠ একটু হলেও দেখা যাচ্ছে। দক্ষিণেশ্বর কালীবাড়ি কলকাতার কাছে হুগলি নদীর তীরে অবস্থিত একটি বিখ্যাত মন্দির,
যা 1855 সালে রানী রাসমণি প্রতিষ্ঠা করেন এবং এখানে দেবী কালীকে ভবতারিণী রূপে পূজা করা হয়। এই মন্দিরটি রামকৃষ্ণ পরমহংসের আরেকটি লাইন আছে, 1 নম্বর পার্কিং চলছে। তো দক্ষিণেশ্বর সেরে আমরা কিন্তু এবার চলে এসেছি বেলুড় মঠে। তোমরা কি জানো বেলুড় মঠে আসলে কি জন্য বিখ্যাত? বেলুড় মঠ হলো রামকৃষ্ণ মঠ ও মিশনের সদর দপ্তর, যা স্বামী বিবেকানন্দ দ্বারা প্রতিষ্ঠিত এবং হুগলি নদীর তীরে অবস্থিত একটি পবিত্র স্থান ও প্রধান পর্যটন কেন্দ্র। এটি সর্বধর্ম সমন্বয়ের প্রতীক, যেখানে রামকৃষ্ণ পরমহংসের স্মৃতিতে মন্দির নির্মিত এবং এর স্থাপত্যে বিভিন্ন ধর্মীয় কাঠামোর ছাপ রয়েছে, যা দেশ বিদেশের ভক্তদের কাছে শান্তি ও আধ্যাত্মিকতার কেন্দ্রবিন্দু হিসাবে পরিচিত। এখানে রামকৃষ্ণ মিশন ও মঠের কার্যক্রম পরিচালিত হয় এবং একটি জাদুঘরও রয়েছে। মঠ প্রাঙ্গণে নিঃশব্দ প্রার্থনা, অপ্রতিকার রুষা, তুমি বসো। ও রুষা, বস। কেন, কি হয়েছে? কিসে এত রাগ হলো গো? ওগো মেয়েটা, কিসে রাগ হলো এত? রাগের পুতুলে হুম। তপস্যাকে ভোজে নিয়েছে, তার জন্য তপস্যা রাগ। হ্যালো বন্ধুরা, তো কলকাতা খুব ঘুরলাম, খুব দেখলাম। হ্যাঁ, সমস্তটা হয়তো আমি ক্যামেরায় ক্যাপচার করতে পারিনি, তবে যথেষ্ট করেছি। তো ভিডিওটা কেমন হয়েছে প্লিজ আমাকে বলো একটু। তো এবার আমরা বাড়ি যাওয়ার জন্য রওনা হয়ে গেছি। তো এবার আমি সোয়েটারটা পরে নিই, বাইরে তো প্রচণ্ড ঠান্ডা, আর এমনিও গাড়িতে যাব, ট্রেনে তো প্রচণ্ড বাতাস করবে। তো যাওয়ার সময় আবার একটা জিনিসও তোমাদেরকে দেখাবো, তো সাথে থাকো, একদম যেন স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। টাটা। তো আমরা এখন রওনা দিয়ে দিয়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো আসার সময় আমি ব্যান্ডেল হয়ে এসেছিলাম, কিন্তু এখন যাব হাওড়া হয়ে, কারণ আমি হাওড়া স্টেশনটা দেখিনি। তো হাওড়া স্টেশনটা একটু দেখবো, হাওড়া ব্রিজটাও তোমাদেরকে দেখাবো, আমি নিজেও দেখবো। তো চলো। তো আমরা চলে এসেছি রবীন্দ্র সেতু, যা মূলত হাওড়া ব্রিজ নামে পরিচিত। কলকাতার হুগলি নদীর ওপর অবস্থিত একটি বিখ্যাত ইস্পাতের ঝুলন্ত সেতু, যা হাওড়া ও কলকাতাকে সংযোগ করে। এটি বিশ্বের দীর্ঘতম ক্যান্টিলিভার সেতুগুলির মধ্যে অন্যতম। 1943 সালে উদ্বোধন হয় এবং 1965 সালে এর নামকরণ করা হয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে, যা প্রতিদিন অসংখ্য যানবাহন ও পথচারী বহন করে। কলকাতার এই রাস্তায় নাকি বাস এবং ট্রাম একই সাথে যাতায়াত করে। আমার ভাগ্যে এটাও জুটে গেল, এটাও আমি দেখিনি। হ্যাঁ, এটা আমি দেবের একটা সিনেমাতে দেখেছিলাম, তো আজ বাস্তবে আমার দেখা হয়ে গেল। আমরা এখন চলে এসেছি শিয়ালদহ স্টেশন। তোমাদেরকে হাওড়া স্টেশন আমি দেখাতে পারিনি, কারণ তখন অনেকটা তাড়া ছিল। তো শিয়ালদহ স্টেশনটা তোমাদেরকে একবার দেখাচ্ছি। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলে এখনো জয়েন করোনি, তো যাও তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে জয়েন হয়ে যাও, আমার পরিবারে যুক্ত হয়ে যাও। আর যারা আমার চ্যানেলে আগের থেকেই আছো, আরো বেশি বেশি করে আমাকে সাপোর্ট করো। আমি তোমাদের সাপোর্ট ছাড়া একদমই অসহায়।